আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের সিরিজ লেকচারের সপ্তম ক্লাস। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, আজকে আমরা সম্পূর্ণ একটা ভিন্ন টপিক পড়ব। এই টপিকের নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। তো আমি আগে লিখি। আমাদের আজকের টপিক হচ্ছে প্লাজমা মেমব্রেন। যেহেতু আমরা কোষ এবং কোষের গঠন চ্যাপ্টার পড়ছি, তাহলে কোষ বা কোষের কি এমন আছে যে এটাকে আমরা প্লাজমা মেমব্রেন বলি, এইটা আমরা আগে দেখব। তাহলে একটা ছবি আর্ট করি। আমাকে একটু সময় দাও, আমি ভিডিওর একটু শেয়ার করে দিই আমাদের গ্রুপে। ওকে, সরি, থ্যাংক ইউ। দেখো, আমরা পড়ছি কোষ ও কোষের গঠন চ্যাপ্টার। সেখানে গেলে আমরা পাবো প্লাজমা মেমব্রেন বলে একটা টপিক। তাহলে আমরা দেখব আসলে কোষের কোন জায়গায় প্লাজমা মেমব্রেন আছে। ঠিক আছে, তো সবার আগে আমরা শিখি প্লাজমা কি, মেমব্রেন কি, দুটো একসাথে কি। প্লাজমা শব্দটা আসে সাইটোপ্লাজম থেকে। প্লাজমা শব্দটা আসে সাইটোপ্লাজম থেকে। মেমব্রেন শব্দের অর্থ হচ্ছে পর্দা। বা ঝিল্লি। ওকে, তো পর্দা বা ঝিল্লি কিংবা প্রাচীর, এই শব্দ দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা আমি দেখাচ্ছি। তার আগে আমি একটু বলি সাইটোপ্লাজম কি। আমরা বারবার এই জিনিসগুলো পাই, আমাদের বারবার কনফিউজড করে এগুলা। যেমন সাইট, সাইট মানে হলো সেল বা কোষ। সাইটোর ফার্স্ট পার্টটা হচ্ছে সাইট। সাইট মানে হচ্ছে সেল বা কোষ। তাহলে আমরা কোষে যাব, যখন এই টার্মটা দেখব কোথায় যাব? কোষে যাব, আর কোথাও যাব না। এক। দুই নম্বর হচ্ছে প্লাজম। প্লাজম শব্দটা আসে প্লাজমা থেকে। কোথা থেকে আসে? প্লাজমা থেকে। প্লাজমা শব্দের অর্থ কি? প্লাজমা শব্দের অর্থ এমন হতে পারে যে শেপ, শেপ এমন কিছু একটা যেটা তোমাকে একটা শেপ দিচ্ছে বা আকার দিচ্ছে। রাইট, এটা একটা ভাবানুবাদ।
শেপ শব্দটা একটা ভাবানুবাদ। যেমন ধরা যাক তোমার শরীরে শেপ ঠিকঠাক নাই, তাহলে তোমার শরীরের কোনো অঙ্গ কোথাও ঠিকঠাক থাকতে পারবে না, তারা কাজ করতে পারবে না। কি প্রবলেম হবে যদি শেপ ঠিক না থাকে? কোনো অঙ্গ ঠিকঠাক থাকবে না এবং তারা কাজ করতে পারবে না। তাহলে শেপ একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই যে দেখো, এই যে এখানে যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর চারপাশে একটা ওয়াল আছে বা একটা চারপাশে একটা হচ্ছে ব্যবধায়ক আছে, যে এই জায়গা থেকে এই জিনিসগুলোকে আলাদা করে রাখছে, ঠিক না? তাহলে এই যে দেখুন এখানে একটা নির্দিষ্ট শেপ আছে, এই শেপটা আছে বলেই কিন্তু কোষটা কাজ করতে পারছে। এই শেপটা তুমি যদি একটু চেঞ্জ করে দাও, দেখো কোষটা নষ্ট হয়ে যাবে। যেমন ধরা যাক আমি এটা সরাই দিলাম, তাহলে এই জিনিসগুলো কী হবে? বের হয়ে যাবে। বের হয়ে গেলে এখানকার পরিবেশটা ঠিক থাকলো না। তাহলে আমি কি করব? আবার এগুলো আবার ভেতরে রাখতে হলে আমাকে চারপাশে এই জিনিসটা দিতে হবে। তাহলে এখানকার শেপটা ঠিক থাকবে, আকার ঠিক থাকবে। আকার ঠিক থাকলে সবগুলো জিনিস কাজ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা না হয় এটা বুঝছো না, তাহলে আর একটা কি দিতে পারি আমরা? মোল্ড দিতে পারি। টু মোল্ড মানে হচ্ছে ঘন, রাইট? ধরা যাক এগুলো হচ্ছে পানি, তাহলে বলো তো পানির তুলনায় এটা কি হবে? ঘন হবে, রাইট? মানে একটু দইয়ের মতো হবে কিংবা ওই টাইপের কিছু, জেলির মতো হবে। পানির তুলনায় এটা একটু ঘন হবে। এটা দইয়ের মতো হতে পারে বা জেলির মতো হতে পারে। কেন হতে পারে দেখো তো? একটা কোষের গঠন করার একটা প্রধান শর্ত হলো এখানে পানি রাখতে হবে। ওকে, তাহলে এখানেও পানি আছে, এখানেও পানি আছে। তাহলে পানি যদি থাকলেই সব কিছু হতো, তাহলে আমাদের পৃথিবীতে যতগুলো পানি আছে সবাই মিলে একটা কোষ হিসাবে কাজ করতো। তাহলে তোমাকে যদি কখনো জিজ্ঞেস করতো পৃথিবীর সব থেকে বড় কোষ কোনটি, তুমি কি উত্তর দিতা? প্রশান্ত মহাসাগর, তাই তো? পৃথিবীর সব থেকে বড় কোষ কোনটি? প্রশান্ত মহাসাগর। তাহলে পানি সব কিছু না। তাহলে পানি থেকে এখানে আমরা যে পানিটা রাখছি এটা ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? দেখো, পানির সাথে তুমি এখানে কি দিবা? লবণ দিবা। এই যে দেখো ঘন হওয়া শুরু হইলো, মোল্ডিং হওয়া শুরু হইলো, তাই তো? পানির সাথে কি দিছ? লবণ দিছ। এবার একটু এনজাইম দাও, এনজাইম দিছ, এখানে কিছু লিপিড দিয়ে দাও, এখানে কিছু শর্করা দিয়ে দাও, এখানে আরও কিছু দিয়ে দাও। দিতে দিতে একটা সময় কি হয়ে যাবে? আরও ঘন হবে, আরও জেলির মতো হয়ে যাবে। তখন এই জিনিসটা কাজ করতে পারবে, তখন এই জিনিসটা জীবিত হবে, এই জিনিসটাতে বিক্রিয়া ঘটবে, এখানে একটা পরিবেশ তৈরি হবে আলাদা, তাই না? তো সব কিছু মিলাই কিন্তু দেখো সাধারণ পানির থেকে কোষের ভেতরে থাকা তরল পদার্থটা একটু ডিফারেন্ট, রাইট? তো এইটা নিয়ে আমরা আর এত ব্যাখ্যা করব না, এইটার আরও ব্যাখ্যা আছে। যখন আমরা অন্য টপিক পড়বো তখন আমি তোমাদের এটা বলবো, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো সাইটোপ্লাজম বলতে কি বোঝাচ্ছে? সাইট মানে হলো কোষ, তাহলে এই যে আমরা কোষের কথা ভাববো, 1। 2 নম্বর হচ্ছে প্লাজম। প্লাজম মানে হচ্ছে প্লাজমা। প্লাজমা মানে কোনো একটা আকার, এটা একটা ভাবানুবাদ, যার জন্য এই জিনিসটা অন্যদের তুলনায় ডিফারেন্ট কাজ করছে। অথবা ঘন কিছু, মানে এটা জাস্ট ঘন হয়েছে। ওকে, তাহলে বলো তো হোয়াট ইজ সাইটোপ্লাজম? কোষের ঘন জিনিসগুলা বা কোষের জেলির মতো জিনিসগুলা। তাহলে আমরা পেলাম, তাহলে প্লাজমা মানে কোষের এই জায়গাটা বোঝাচ্ছে, 1। 2 নম্বর হচ্ছে মেমব্রেন। তাহলে বলো তো এখানকার শেপ সব কিছু রাখার জন্য আমাকে কি দিতে হবে? একটা পর্দা দিতে হবে চারপাশে। তার মানে প্লাজমা মেমব্রেন বলতে বোঝাচ্ছে এই জিনিসটা। তো কথা হচ্ছে যে কোষে যে এটা আছে, এটা প্রমাণ কি? পৃথিবীতে প্রথম কিভাবে টের পাওয়া গেল যে এই জিনিসটা আছে, তাই না? এইটার তুলনায় এটাও আছে, কিন্তু পৃথিবীতে কখন প্রথম বোঝা গেল যে এটা আছে? ওকে, আমি তোমাদের দেখাই। প্রমাণ
প্রমাণ করা হয়েছে কিভাবে? সহজভাবে। প্রথম যে জিনিসটা করা হয়েছে, এটা একটা কোষ না, খুব ছোট একটা সিরিঞ্জ নেওয়া হলো প্রথমে। প্রথমে খুব ছোট একটা সিরিঞ্জ নেওয়া হলো। প্রিয় স্টুডেন্ট দেখো, সিরিঞ্জের মধ্যে এরকম লাল রং নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? লাল রং নেওয়া হয়েছে। তারপর চাপ দিছো, চাপ দেওয়ার পর তোমাকে যে কোষটা দেওয়া হয়েছে এটার মধ্যে তুমি দিয়ে দিলা, লাল দিয়ে দিলা। তাহলে দেখো তো, লাল রংটা আটকা পড়ছে কিনা? আমি কিন্তু টেক্সট বুকের ভেতর থেকে আলোচনা করছি। তুমি যখন সিরিঞ্জের মধ্য দিয়ে একটা লাল রং দিছ, এই লাল রঙের নাম হলো ফেনল রেড। লাল রং। যখন তুমি লাল রং দিছ, ভেতরে লাল রংটা গেছে আটকে। তুমি খেয়াল করলা, আশ্চর্য, লাল রঙগুলো এই পাশে বের হচ্ছে না, লাল রঙগুলো এ পাশে বের হচ্ছে না, লাল রঙগুলো এ পাশেও বের হচ্ছে না। তাহলে আটকে গেল কিভাবে? তার মানে হলো, এই যে ভেতরে যে জায়গাটা আছে, জায়গায় কেন লাল রং আটকে গেছে? কারণ চারপাশে একটা কিছু একটা আছে। ওকে, তাহলে আমরা একটা জিনিস ধারণা করতে পারলাম। এটা হলো প্রথম স্টেপ, যে প্রথমবার তুমি ফেনল রেড দিছ, ভেতরে রঙিন হয়েছে। এরপর তুমি যেটা করলা, আচ্ছা ঠিক আছে, আমি তো ভেতরে রঙিন করলাম, আমি এখন এই জিনিসটাকে একটা নীল রঙের মধ্যে ডুবাবো। ভালো করে দেখো, এটা হলো নীল রং। এই জিনিসটাকে তুমি যদি এখানে ডুবাও, ডুবাইলে কি হবে? এই যে চারপাশে যে জিনিসটা আছে, এটা কি হবে এবার? বাইরে দেখো নীল হয়ে গেছে কোষটার। কোষটার বাইরে কি হয়ে গেছে রাহাত? নীল হয়ে গেছে। তো নীল রংটা দেখো শুধু আমরা বাইরেই পেলাম, ভেতরে আর পেলাম না। তার মানে কি? তার মানে হলো, বাইরে এমন একটা কিছু আছে যে আমি যখন বাইরের রং ছিটাই দিছি আর ভেতরে ঢোকে নেই রংটা, বাইরের এই জিনিসটা রংটাকে আটকাই দিয়েছে, রাইট? তাহলে যখন আমি কোষটার ভেতরে সিরিঞ্জ দিয়ে রং ঢোকাই দিলাম, দেখা গেল রংটা আটকে গেছে। তার মানে বাইরে একটা আবরণ আছে। এটা একটা কোশ্চেন আনসার। 2 নম্বর হচ্ছে, আমি যখন এটাকে রঙের মধ্যে ডুবাইলাম, তখন বাইরে রঙিন হয়েছে, ভেতরে কোনো রং ঢোকে নেই। তার মানে বাইরে কিছু তো কিছু একটা আছে, যার জন্য ভেতরে যাচ্ছে না, বা ভেতরেরগুলো এখন বাইরে আসতেছে না। এইটার নামই হচ্ছে প্লাজমা মেমব্রেন। কি? প্লাজমা মেমব্রেন। এখন অনেকেই বলছো, ভাইয়া প্লাজমা মেমব্রেন তো বুঝলাম, এটা মানে কি? আমি কিন্তু একটা ব্যাখ্যা করেছি, এবার বাংলা বানানগুলো দেখো। তোমরা কি আমার কথা সবাই বুঝতে পারতেছ? আমি সব বইয়ের ভেতর থেকে আলোচনা করছি। প্লাজমা মেমব্রেন। 2 নম্বর হলো প্লাজমা ঝিল্লি। 3 নম্বর হলো প্লাজমা পর্দা। 4 নম্বর কোষ ঝিল্লি, কোষ পর্দা। 6 নম্বর হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেন, ভালো করে খেয়াল করো, সরি, নট সেল ওয়াল, নট সেল ওয়াল, সেল মেমব্রেন। এবার চলে আসি বায়ো মেমব্রেন। লাস্ট যেটা, সেটা হলো ইউনিট মেমব্রেন।
একক পর্দা। তোমরা কি সবাই লিখে নিয়েছো? তোমাদের বইয়ের বিভিন্ন জায়গায় গিয়ে প্লাজমা মেমব্রেনকে এইসব নাম বলা হয়েছে, আলাদা আলাদা নাম বলা হয়েছে। আরেকটা ইন্টারেস্টিং নাম আছে, সেটা হলো দ্বিস্তরী পর্দা। আরও একটা নাম আছে ফসফোলিপিড বাইলেয়ার। সবখানে এগুলো আছে। এগুলা 2 থেকে 3 মিনিট লাগবে পুরো ব্যাপারটা বুঝতে, খুবই সহজ। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? কোনো কষ্ট হচ্ছে কি না? একজন জিজ্ঞেস করছে, দয়া করে কেউ বলবেন স্যারের সব অধ্যায়ের ক্লাস আছে নাকি সব আপলোড? লাইভ ক্লাস হচ্ছে এটা। আচ্ছা, তোমাদের যাদের খুব খারাপ লাগছে এই সকালবেলা উঠে ক্লাস করতে, তাদের চিন্তার কিছু নাই। কারণ যখন তোমাকে আমি প্রশ্ন করবো বারবার, কিন্তু তুমি প্রশ্নগুলোর উত্তর জানবা, তখন তোমার ভালো লাগবে। এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য তোমাকে আগে থেকে পড়ে আসতে হবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আমি যখন প্রশ্ন করবো তখন তোমার ব্রেন অটোমেটিকলি একটা আনসার খুঁজে বাইর করে নিয়ে আসবে। আসলে বায়োলজিটা এমন সহজ। ওকে প্রিয় স্টুডেন্ট, দেখো আমি তোমাদের সাথে এক এক করে বলি। প্রথম যে জিনিসটা সেটা বলি, ঝিল্লি কি, পর্দা কি। দেখো, এটা যেটা বাড়ি হয়, এটা হচ্ছে তার পুরো এরিয়াটা। ওকে, একটু ভালো করে খেয়াল করো, ঝিল্লি এবং পর্দা বোঝাচ্ছে, ঝিল্লি বা পর্দা তোমাদের বোঝাচ্ছে। ওকে, এটা যেটা বাড়ি হয় এটা তো পুরো এরিয়াটা, রাইট? তাহলে দেখো, তুমি যদি বাড়িটাকে মানুষ যেন না দেখে ঢেকে রাখতে চাও, তাহলে তুমি প্রথমে একটা কী করবা, কাপড়ের একটা আবরণ দিলা 4-5 জুড়ে, বাসাটা 4-5 জুড়ে কাপড় দিয়ে বাসাটা ঢেকে দিলা। ওকে, 1। 2 নম্বর হচ্ছে, দেখো তো এই যে কাপড়টা দিলা এটা পাতলা কিনা, পাতলা কিনা, 1। 2 নম্বর হচ্ছে সূক্ষ্ম কিনা। একটা বাড়ির চারপাশে তুমি কাপড় দিছো, তুমি কিন্তু দেখো ইটের দেওয়াল দেও নাই। ইটের দেওয়াল হলে এটা অনেক পুরু হতো, কাপড় দিছো এটা পাতলা বা সূক্ষ্ম, রাইট? তাহলে 2টা আমরা টার্ম পেলাম। 3 নম্বর টার্মটা দেখো, এটা হলো স্থিতিস্থাপক। কিটা? স্থিতিস্থাপক মানে তুমি পাতলা পর্দাটা ধরে এরকম টান দিছো, আবার আগের জায়গায় চলে গেছে। এই তো, তুমি বাড়ির একটা দেয়াল আছে, দেয়ালটাকে তুমি এরকম করে জোরে টান দিলা, টান দিয়ে দিকে নিয়ে আসলা, দেয়ালটা ছেড়ে দিলে কী হবে, ওখানে হুড়মুড় করে পড়ে যাবে, দেয়ালটা কিন্তু আর আগের জায়গায় যাবে না, তাই তো? স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা মানে হলো জাস্ট কোনো একটা জিনিস তুমি টেনে নিয়ে আসলা, আগের যে স্থিতি অবস্থা ছিল, আগের যে অবস্থাটা ছিল ছেড়ে দিলা, ওই যে অবস্থায় যাবে না। রাবারটাকে তুমি টেনে ছেড়ে দিলা, সে কিন্তু আগের অবস্থায় চলে গেল। এটাই হলো স্থিতিস্থাপকতা। তাহলে কাপড়টা তুমি টানলা, টেনে ছেড়ে দিলা, আর আগের অবস্থায় চলে গেল। কিন্তু তুমি বাড়ির চারপাশে ইটের দেয়ালটাকে টান দিতে পারো না, তাহলে কি হবে? ইটের দেয়াল আগের জায়গায় তো যাবেই না, ওখানে ভেঙে যাবে, তোমাকে নতুন করে টাকা খরচ করে আবার ইটের দেয়াল তুলতে হবে। এটা বিপদ না? তাহলে প্রিয় স্টুডেন্ট, দেখো বাসাটাকে তুমি অন্যরা যেন না দেখে কাপড় দিয়ে তুমি ঘিরাই দিছো, সূক্ষ্ম, পাতলা, স্থিতিস্থাপক কিছু একটা। তাহলে এইটাই হলো ঝিল্লি বা পর্দা। ক্লিয়ার? তাহলে বলো তো, কোষের চারপাশে কোনটাকে আমরা প্লাজমা ঝিল্লি বা প্লাজমা পর্দা বলি? যেটা খুবই পাতলা, স্থিতিস্থাপক, খুবই সূক্ষ্ম। ওকে, তাহলে এবার চলে আসি আমরা। বলো তো, একবারে চারদিকে এই জিনিসটা কি? পুরু, তোমার বাড়ির চারদিকে এইটা কিন্তু পুরু। 2 নম্বর হচ্ছে শক্ত, দৃঢ় আর কি।
স্থিতিস্থাপক নয়। এইটাকে তুমি যদি একটু টানাটানি করতে চাও ওটা ভেঙে যাবে। তাহলে এইটা কি রাহাত? এটা কিন্তু তোমার বাড়ির চারপাশের প্রাচীরটা বা ওয়ালটা। ওকে, খেয়াল করে দেখো, এটা হলো সেল মেমব্রেন আর এটা হলো সেল ওয়াল। ওকে, ওটা কোষের ঝিল্লি বা কোষের পর্দা বা কোষের মেমব্রেন আর এটা হলো সেল ওয়াল। ক্লিয়ার? তাহলে এই শব্দগুলো দেখো আমাদের কিন্তু লাগবে, এই শব্দগুলো নিয়ে আমরা আগাবো। ওকে, তাহলে দেখো তো, প্লাজমা ঝিল্লি, এইটা হলো প্লাজমা, চারপাশে যে পাতলা যে জিনিসটা আছে এটা হলো ঝিল্লি, রাইট? এক। হোয়াট ইজ প্লাজমা পর্দা? এটা হলো প্লাজমা, চারপাশে যে পাতলা জিনিস আছে এটা হলো প্লাজমা পর্দা। ওকে, নট কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। তাহলে এটা একটা কোষ, কোষের চারপাশে এই যে এটা দেখতে পাচ্ছ এটি হলো কোষ ঝিল্লি। এই তো, তুমি তো এখানে দেখলা এই বৈশিষ্ট্য আছে এইটার। আসলে এত কিছু আমার পড়ানোর দরকার নাই, কিন্তু বইয়ে আছে এই জন্য আমি তোমাদের পড়াচ্ছি। সেম জিনিস, এটা একটা কোষ, তাহলে এটা একটা পর্দা। ওকে, এটা বুঝলাম আমরা। সেল মেমব্রেন, সেল মানে হলো কোষ, মেমব্রেন মানে হলো ঝিল্লি বা পর্দা, একই জিনিস। এবার চলে আসি বায়ো মেমব্রেন। কি আসতেছি? স্টুডেন্ট, এখন দেখবো আমরা বায়ো মেমব্রেন। ওকে, দেখো, বায়ো মানে হলো জীবিত, বানান কি ঠিক আছে নাকি এটা? আচ্ছা, একটা একটা। ওকে, মেমব্রেন মানে হলো পর্দা। তো একটা জিনিস দেখো তো, কেন এটাকে জীবিত পর্দা বলছে? কেন এটাকে জীবিত পর্দা বলছে? তাহলে আমরা এখন চলে আসি একটা হচ্ছে দর্শনে, দর্শন শাস্ত্রে। ওকে, আমরা হলাম জীব, আমরা জীবিত, রাইট? লাইভ। কেন আমাদের জীবিত বলছে? কারণ আমাদের শরীরের ভেতরে কিছু প্রাণ রাসায়নিক বিক্রিয়া করতেছে, বায়োকেমিক্যাল ব্যাপার স্যাপার করছে, তাই না? তুমি একটা খাবার খাচ্ছ, খাবারটা শরীরের মধ্যে প্রবেশ করছে, করার পর খাবারটা ভেঙে শক্তি উৎপন্ন করছে। এই যে দেখো কিছু বিক্রিয়া এখানে আছে, বিক্রিয়াগুলো ঘটানোর জন্য আমাদের শরীরে অসংখ্য এনজাইম আছে না? তাহলে আমাদের শরীরে এনজাইমগুলো কাজ করছে, বিক্রিয়া হচ্ছে, এনজাইমগুলো কাজ করছে। ওকে, তারপরে আমরা কিন্তু একটা জীবিত কিছু, রাইট? তাহলে এই যে দেখো, এইটার মধ্যে রাসায়নিক পদার্থ আছে এক, রাসায়নিক পদার্থ আছে এক, দুই নম্বর আছে এনজাইম আছে। তাহলে এখানে কি ঘটে? বিক্রিয়া ঘটে। তাহলে কোষঝিল্লিতে কি আছে? রাসায়নিক পদার্থ আছে, কোষঝিল্লিতে এনজাইম আছে, এখানে বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটে, বিক্রিয়ার ফলে এইটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা উৎপন্ন হয়। এটা মারা গেলে কিছু হইতো এখানে? দরকার ছিল? দরকার ছিল না। তাহলে আমাকে বলো তো, কেন বায়ো বা সজীব পর্দা বলে এটাকে? কারণ এটা জীবের মতো আচরণ করে। জীবের মতো কি আচরণ করে? জীবের শরীরে যেমন বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে বা আসে, জীবের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম আছে, জীবকে বেঁচে থাকার জন্য কি করতে হয়? বিভিন্ন ধরনের বিক্রিয়া করতে হয়। তোমরা কি বুঝতে পারছো এটা? বায়ো শব্দ বা বায়ো মেমব্রেন শব্দটা বুঝতে পারছো কিনা? পৃথিবীতে কোনোদিন শুনছিলা যে একটা পর্দা জীবিত? এই পর্দাটা হাঁটতে পারে, এই পর্দাটা খাইতে পারে, এই পর্দাটার মধ্যে অভিমান যখন হয়ে যায় তখন কি হয়? বড় বড় ঘা হয় না আমাদের মনে? কেউ যখন আঘাত দেয়, এর মনেও মাঝে মাঝে ঘা হয়, স্কার, পিনোসাইটিক স্কার। আমরা পিনোসাইটিক স্কারও যত সময় পড়বো। তোমরা আমাকে বলো তোমাদের কষ্ট হচ্ছে কিনা? বুঝতে পারছো বায়োমেমব্রেন কি জিনিস?
ওকে, তাহলে আমি এক কাজ করি, বায়োমেমব্রেন যেহেতু বুঝিয়েছি, তাহলে আমি এটা ডিলিট করে দিয়ে দিই। দিলাম ডিলিট করে। ও সরি, এখানে কি ছিল রাহাত? ইউনিট, তোমাদের বইতে এটা এই চ্যাপ্টারে বারবার আসবে, ইউনিট মেমব্রেন বা একক পর্দা। ওকে, তাহলে ইউনিট মেমব্রেন বা একক পর্দা সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে, না ধারণা থাকলে তুমি কিন্তু ধরা খেয়ে যাবা। যেমন একক পর্দা আর হলো একস্তরী পর্দা, এই দুইটা যখন শব্দ আসে তখনও কিন্তু আমরা ধরা খেয়ে যাই। তো আমি এই জিনিসটা তোমাদের ব্যাখ্যা করছি, তার আগে আমি তোমাদের এইটা বলি। ওকে প্রিয় স্টুডেন্ট, তোমরা কিন্তু ফ্লুইড মোজাইক মডেল পড়ে আসছো। কি পড়ে আসছো? ফ্লুইড মোজাইক মডেল সবাই পড়ছো। হোয়াট ইজ ফ্লুইড মোজাইক মডেল? এটা একটা কোষ, আর দেখো এটা একটা কোষ, তাহলে আমি এই যে অংশটুকুকে কি করব? জুম করব। এই অংশটুকুকে কি করব? জুম করব, এই যে এই দাগটাকে। তাহলে জুম করলে আমি কি পাই দেখো, তাই তো? তাহলে আমি কতটুকু জুম করলাম? এই যে একটুকু। দেখো জুম করলে আমি আসলে কি পাচ্ছি, তার মানে এই ব্যাপারটা পুরো কোষে যে কোনো জায়গায় জুম করলে তুমি পাবা। তো এখন দেখো তো, এই যে এইরকম জিনিসগুলোকে সেম এখানে দেখা যাচ্ছে না? তাহলে এইটা এক স্তর, এইটা একটা স্তর, তাই না? তোমরা কি দুইটা স্তর পাইছো? প্রথম দেখে কি মনে হচ্ছে যে এটা একটা স্তর, তাই না? প্রথম দেখে কোষঝিল্লিকে কি মনে হচ্ছে? একটা স্তর। তাহলে তুমি এখন কি পাইলা? দুইটা স্তর পাইলা না? তাহলে এটি এমন একটি ঝিল্লি, এমন একটি পর্দা যেটা দুইটা স্তর থাকে। ওকে, তাহলে আমি লিখি এখানে দ্বি-স্তরী পর্দা। তাহলে বলো তো, কোষ ঝিল্লি আসলে কি? দ্বি-স্তরী পর্দা। এই যে দেখো এগুলা, এই যে দেখো এগুলা দুইটা স্তরে হয়ে আছে, তাই না? প্রিয় স্টুডেন্ট দেখো, এখন এই যে আমরা এটার আনসার পেয়েছি কিনা? পাইছি। এটি একটি দ্বিস্তরী পর্দা, তাহলে আমি এটাও এখন মিশাই দিই। ওকে, এবার চলে আসি আমরা ফসফোলিপিড বাইলেয়ার শব্দটার অর্থ কি? দেখো, ফসফোলিপিড বলতে বোঝাচ্ছে যে লিপিডের সাথে ফসফেট আছে। তাহলে এটা একটা রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ। ওকে, দেখো তোমাদের লিখতে হবে না এগুলা, তোমরা পরবর্তীতে নোট করতে পারবা যাদের নোট করতে কষ্ট হচ্ছে। আর দেখো বোঝো। ওকে, বইতে কিন্তু এগুলাই আছে। আমি তোমাদের আজকে যতটুকু পড়াচ্ছি দেখবা তোমাদের আর কখনো কনফিউশন হবে না। বায়োলজিতে দুইটা জিনিস খেয়াল করবে, একটা হচ্ছে তুমি টপিকগুলো সম্পর্কে কিচ্ছু জানো না, তাহলে তুমি যতই পড়ো পরীক্ষায় গেলে তোমার ভুল হবে। তাহলে তুমি টপিকগুলো সম্পর্কে যত ডিটেল জানবা, পরীক্ষায় গেলে দেখবা তুমি তত নিখুঁত মার্ক পাবা। 75 মানে 75, ম্যাথমেটিক্সের মতো মার্ক। এরকম অনেক হিস্ট্রি আছে, 55 আনসার করে আসছে, 54 মার্ক পেয়ে আসছে। ফসফোলিপিড কি? রাসায়নিক পদার্থ। প্রিয় স্টুডেন্ট দেখো তো, এই যে যে জিনিসটা এখানে মানুষের মতো দেখতে পাচ্ছ, উল্টায় আছে, দেখতে পাইছো?
তাহলে এই প্রত্যেকটার নাম কি? ফসফোলিপিড, ঠিক কি না? তাহলে আমাকে এখন বলো তো, এটা একটা কি ফসফোলিপিড, এটা একটা কি, এইটা একটা কি, এইটা একটা কি? তাহলে আমরা এখন একটা কি পেলাম? ফসফোলিপিডের একটা লেয়ার পেলাম বা ফসফোলিপিডের একটা স্তর পেলাম, ঠিক কি না? তাহলে দেখো একটা স্তর পেলাম ফসফোলিপিডের, তাহলে এই পাশে কি আছে? আরও একটা স্তর আছে যারা ফসফোলিপিড দ্বারা তৈরি। তাহলে কয়টা স্তর ফসফোলিপিডের এখানে? দুইটা স্তর। তাহলে আমি ওই কথাটাকে যদি এইভাবে বলি, ফসফোলিপিডের এই যে দেখো বাই, বাই মানে হচ্ছে ডাই বা দুই। তার মানে কি বোঝাইলো? ফসফোলিপিডের এখানে দুইটা স্তর আছে বা দুইটা লেয়ার আছে। তাহলে ফসফোলিপিড বাই লেয়ার বা ফসফোলিপিড ডাই লেয়ার, রাইট? তো ডাই শব্দটা এখানে ব্যবহার করা হয় না, এটা হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার, মানে ফসফোলিপিডের দুইটা স্তর আছে। ভালো করে খেয়াল করো। তাহলে আমি এটা ডিলিট করে দিলাম। না, এটা ডিলিট করার আগে আমি এখন একটু এখানে দেখাই। ওকে, এই যে দেখো, এখন বলো তো আমাকে, এই জিনিসটাকে আমি যদি কখনো বলি এক স্তরী পর্দা, কথাটা কি ঠিক আছে? তোমরা আমাকে দ্রুত বলো তো। এখন এই পর্দাটাকে আমি যদি কখনো বলি এক স্তরী পর্দা, কথাটা ঠিক আছে না নাই? এইটা আমাকে শুধু বলো। আব্দুল্লাহ আল মামুন বলেছ নো, জেসমিন জলি বলেছ না। কেন না? হয়। একজন লাকুম দিন হুকুম ওলিয়া দিন বলেছ না। এই তোমার নাম তুমি আরবি বর্ণে লিখেছো, তোমার নাম আমি পড়তে পারছি না, তুমি একটু ব্র্যাকেটের মধ্যে তোমার নামটাও বলবা, ঠিক আছে? নো ভাইয়া। তাসলিম আক্তার বলেছো নাই। একজন একটু লম্বা করে বলেছো, 3 আলিফ টেনেছো, নাই। সঞ্জিদ ইসলাম নাই। মারুফা খন্দকার টপ ফ্যান, নো, ঠিক নাই। দেখো তোমরা কিন্তু ধরে ফেলছো যে এখানে আছে দ্বিস্তরী ঝিল্লি, তাই না? ফসফোলিপিড বাইলেয়ার ঝিল্লি। তাহলে আমি এখানে বলছি এক স্তরী ঝিল্লি। কথাটা কি ঠিক? কথাটা কিন্তু ঠিক নাই। ওকে, তাহলে কি বোঝাইতো? এইরকম বোঝাইতো, একটা মাত্র লেয়ার। তার মানে এই কথাটা আসলে ঠিক নাই, এটার জন্য ভালো করে খেয়াল করো। বাট একক পর্দা কথাটা ঠিক, এক স্তরী পর্দা কথাটা ঠিক নয়, কিন্তু একক পর্দা কথাটা ঠিক। এখন আমি একটু বলি এক স্তরী পর্দা আসলে কি। এক স্তরী পর্দা হলো যদি কখনো দুইটা না থাকে, এরকম একটা থাকে। গত দিনে আমি তোমাদের পড়াইছি না, কি পড়াইছি? উদ্ভিদে লাইসোসোম থাকে না, থাকে কি? স্ফেরোসোম। এর ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। তার মানে এক স্তরী পর্দা এটাকে বলা যাবে না, বলা যাবে না। যদি আমরা এক স্তরী পর্দা বলি তাহলে আমাদের কোথায় যেতে হবে? স্ফেরোসোমে যেতে হবে। স্ফেরোসোমের চারপাশে দ্বিস্তরী থাকে না, এরকম থাকে এক স্তরী। তাই তো, খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু মনে রাখতে হবে যে এক স্তরী পর্দা কাদের আছে? স্ফেরোসোম। কাদের পর্দা নাই? আমরা যতদিন থেকে পড়ছি তোমরা তো জানো, কার পর্দা নাই? চারপাশে রাইবোজোমের কোনো পর্দা বা আবরণ নাই, তাই না? এটা তো একটা আবরণ, আবরণ কি না? ওকে, সরি, কোথায় আছি আমরা? এই যে তাহলে আমরা ফ্লুইড মোজাইক মডেলে দেখলাম যে এটি একটি দ্বিস্তরী বা ফসফোলিপিড বাইলেয়ার, যাকে আমরা বলতে পারি, যা বলতে পারতাম আমি ডিলিট করে ফেলছি, তার মানে আমরা এটা বলতে পারবো না, এটি বলা যাবে না। ওকে, প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি একক পর্দা। হোয়াট ইজ একক পর্দা? একক পর্দার পাশে আমি ইংলিশে লিখে রাখছি ইউনিট মেমব্রেন। ওকে, তোমাদের আমি আজকে একটা স্পেশাল জিনিস দেখাই, তাইলে বুঝতে পারবা এটা আসলে কি বলছে। বলো তো ভরের একক কি? রাত, ভরের একক কি? সরি, দুইটা একক আছে।
আচ্ছা, দুইটা যে একক আছে, এই এককগুলো কি সারা পৃথিবীতে ওই দুইটাই তো নাকি? আইসল্যান্ডে গিয়ে যদি বলো বলো ভরের একক কি, ওরা বললো দুইটা একক আছে। বলে চাপের একক কি, এখানে তো 3টা বা 4 ধরনের চাপের একক আছে, বাট 4 ধরনের চাপের একক আছে তো নাকি? ওগুলো তো নির্দিষ্ট সারা পৃথিবীতে নাকি? ওকে, কেউ বলছো গ্রাম, কেউ বলছো কেজি। আচ্ছা, আমি একটা কথা বলি, তুমি যদি বাংলাদেশে গ্রাম বলো, গ্রাম তো আর বাংলাদেশি শব্দ না। তাহলে বাংলাদেশে যখন ওই ভরের ব্যাপার স্যাপারে গ্রাম বলবা, তখন কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে ফেলবে 2 গ্রাম চাচ্ছ না 10 গ্রাম চাচ্ছ, তাই না? তুমি যদি আমেরিকাতে যাও, যদি গ্রামের কথা বলো, আমার 10 গ্রাম অমুক দেন, আমেরিকা কি বুঝবে? এই বুঝবে না কেন? তুমি বলছো কেজি বা কিলোগ্রাম, তাই তো? যে লোক কিলোগ্রাম বোঝে ওই লোক গ্রামও বোঝে, বোঝে কি না? স্বর্ণ তুমি কি ওখানে গিয়ে কেজিতে কিনবা? 10 গ্রাম স্বর্ণ লাগবে আমার, সে তোমাকে 10 গ্রাম দিবে। তার মানে গ্রামের কথাটা কিংবা কেজির কথাটা সারা পৃথিবীতে তুমি যেখানে যাও সেম। তাহলে এটা একটা একক তো নাকি? তাহলে এখন বলো তো, একক মানে কি বোঝায় আসলে? একক মানে যেখানে যাও না কেন সেম ব্যাপার বোঝায়, এই তো। এরপরে কিন্তু আমরা আসল জিনিসটা শুরু করব। সেম বোঝায়। প্রিয় স্টুডেন্ট, এবার দেখো তো, এইটা একটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা তুমি যদি কখনো জুম করো, তাহলে খেয়াল করে দেখবো, এই জায়গায় আমি জুম করলাম, এই যে দেখো এখানেও সেম। এতক্ষণ ধরে আমরা শিখলাম যে শুধুমাত্র কোড ঝিল্লির পর্দাটা মনে হয় এরকম, তাই না রাহাত? আমি যখন কোষ ঝিল্লি শেষ করব, ট্রাস্ট মি, তোমার মনে হবে যে তুমি এত বেশি দেখে ফেলছো যে প্রথম যে জিনিসটা তোমার মাথায় হবে, মনে হয় এগুলো বইতে নাই। এরপর তুমি যখন বই পড়া শুরু করবা, আজকে না, তুমি 10টা ক্লাস করো, 20টা ক্লাস করো, 30টা ক্লাস করো, এরপর তুমি যখন বই পড়া শুরু করবা, দেখবা কোথাও না কোথাও গিয়ে তুমি লাভবান হইতেছো। আরে হুট করে এখানে একক পর্দা বলছে, এক স্তরী কথা, স্তরী পর্দা বলছে, বুঝে ফেলছো। যখনই বলছো ফসফোলিপিড বাইলেয়ার, তাহলে কোথাও তোমার আর ভুল হওয়া শুরু হবে না, রাইট? ওকে প্রিয় স্টুডেন্ট, দেখো তো এটা কোষ ঝিল্লিতে কি সেম না? নিউক্লিয়াসের চারপাশে যে ঝিল্লিটা আছে ওখানেও সেম কি না? আচ্ছা প্রিয় স্টুডেন্ট, এই যে দেখো এখানে আমাদের এখানে কি আছে, এন্ডোপ্লাজমিক জালিকা আছে কি না? তুমি যদি এই জায়গাটা জুম করো, তাহলে দেখবা সেম ব্যাপার। তাহলে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণ যেরকম, নিউক্লিয়াসের আবরণও সেই রকম, কোষ ঝিল্লির আবরণও সেই রকম। একইভাবে এই যে দেখো এখানে কি থাকে, এটা কি গোলজি অ্যাপারেটাস, নট গোলজি বডি, গোলজি অ্যাপারেটাস। তাহলে এর ক্ষেত্রেও দেখো আবরণটা সেম, মানে তুমি যদি এখানে জুম করো তাহলে এইটাই পাবা। কিছু বুঝলা? আবার দেখো, এই দেখো এখানে লাইসোসোম, এর আবরণটা তুমি যদি জুম করো এই ধরনেরই পাবা, মানে ওই ধরনের গঠন পাবা। ওকে, তাহলে তুমি যদি আরও দেখো, পারঅক্সিসোম যদি দেখো, ক্লাইঅক্সিসোম যদি দেখো, তাদেরও সেম পাবা। কিছু বুঝলা? একটু ভাবো তো, এটা আমেরিকা, এটা কানাডা, এটা আফ্রিকা, এটা হচ্ছে অস্ট্রেলিয়া, আর এটা হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশে যা, অস্ট্রেলিয়াতেও তা, আফ্রিকাতেও তা, কানাডাতেও তা, ইউএসতেও তা। মানে কি একই জিনিস, একক, ঠিক কি না? তাহলে বলো তো, একটা কোষের মধ্যে যতগুলো সজীব অঙ্গাণু আছে সবার ক্ষেত্রে কি সেম না পর্দাটা? একটা কোষের মধ্যে যতগুলো সজীব বা জীবিত অঙ্গাণু আছে, জীবিত কি জিনিস আমি কিন্তু বোঝাইছি, এটা অন্যরা জানে না, তোমরা কিন্তু ঠিকই জানো। কি
যেখানে রাসায়নিক পদার্থ আছে, যেখানে এনজাইম আছে, যেখানে বিক্রিয়া হয়, একটা জিনিস আর একটা রূপান্তর হয় প্রয়োজনের জন্য। এটাই তো জীবিত ব্যাপার। তাহলে এখানে ওই জিনিসটা ঘটে, এখানেও ঘটে, এখানেও ঘটে, এখানেও ঘটে, সব জায়গায় ঘটে। প্লিজ স্টুডেন্ট, এখন বলো তো কেন আমরা এইটাকে একক পর্দা বলছি? তাহলে এটি এমন একটি পর্দা যেটি সবখানেই সেম, তাহলে তো একক, রাইট? সবাই মানছে এটাকে। ওকে, তাহলে একক পর্দা বা ইউনিট মেমব্রেন ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? তাহলে দেখো তো এখানে একক পর্দা কি বোঝাচ্ছে? ওইটাই তো নাকি, ফসফোলিপিড বাইলেয়ার, তাই না? তাহলে বলো তো একক পর্দা মানে কি? এক স্তরই। তাহলে আমি তোমাদের এবার বলি, একক পর্দা ইজ নট ইকুয়াল এক স্তরী পর্দা। একক শব্দটা বলা হয়েছে যে সবখানে সেম, সবখানে সেম মানে সবখানেই দ্বিস্তরী ঝিল্লি বা দ্বিস্তরী পর্দা। তাহলে একক পর্দা মানে আসলে দ্বিস্তরী পর্দা, যেটা সবখানেই সেম। তাহলে একক পর্দা মানে একস্তরী পর্দা নয়। ক্লিয়ার? তাহলে এখন তোমরা রাইবোজোম পড়বা, লাইসোসোম পড়বা, আর হচ্ছে প্লাজমা মেমব্রেন পড়বা। পড়ার পর দেখবা এই শব্দগুলো পাও কি না। ঠিক আছে? তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো? আমি কি 2 মিনিট ব্রেক নেবো নাকি? রাত তোমাদেরকে ব্রেক লাগবে? নো ব্রেক। আইরিন জাহান বলেছো জি। আচ্ছা, আমি যদি একটা কাজ করি, আমি খুব স্লোলি কথা বলে যাই, তোমরা যদি নিজেরা আনসার খুঁজে পাও, তাহলে তোমাদের কি কষ্ট হবে? আমাদের তো আর বেশিক্ষণ সময় নেই। আমরা কতক্ষণ থাকবো আর? 45 মিনিট থাকছি আমরা, 15 মিনিট পড়বো। বাট 15 মিনিটে আমাদের অনেকগুলো পড়তে হবে। দেখো, আমরা এখন পড়বো প্লাজমা মেমব্রেনের গঠন। ওকে, প্রিয় স্টুডেন্ট, এখন যা দেখবা এটার কোথাও পাবা না, বা বই পড়লে তুমি বুঝতে পারবা না। বাট যা শেখার এখনই শিখতে হবে। ঠিক আছে? তাহলে আমি তোমাদের একটা জিনিস দিলাম, এটি একটি কোষ। ওকে রাহার, কোষের ভেতরে আমরা দেখাচ্ছি না। আমি এক কাজ করি, এই যে এই জায়গাটুকুকে জুম করি। কি করলাম? জুম করলাম। তাহলে জুম করলে আমি কি পাবো দেখো তো? আমরা জুম করছি, ঠিক আছে? More like a chromosome, right? আরো বড় হওয়া লাগতো।
আমরা কি করছি, জুম করছি। প্রিয় স্টুডেন্ট দেখাও, এটা একটা স্তর, এটা একটা স্তর, তাই না? এরপর কি হয়েছে, এটা একটা কোষ ছিল, তাই তো? কোষটা তো এরকম হবে না, আরো নিচে যাবে, এই তো। তাহলে বলো তো, এটা একটা কোষ ছিল, আমরা এই যে এখান থেকে এই জায়গাটাকে জুম করছি, জুম করার পর আমরা কি পেয়েছি, দুইটা স্তর পেয়েছি, তাই না? তা তোমরা আমাকে একটু বলো তো, এটা কিসের স্তর? এটি হলো ফসফোলিপিড, তাই না? প্রথম যে কথাটা হলো যে ফসফোলিপিডের কয়টি স্তর আছে এখানে? দুইটি স্তর আছে। তাহলে এখন আমরা পড়ছি ফ্লুইড মোজাইক মডেল। এখন আমরা কি পড়ছি? ফ্লুইড মোজাইক মডেল, সিঙ্গার ও নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল কি? কোষ যে ঝিল্লি আছে, কোষ ঝিল্লির ওরা একটা মডেল আবিষ্কার করেছেন যে এটা কিছুটা ফ্লুইড বা তরলের মতো, এক। দুই নম্বর হচ্ছে এখানে কিছু একটা ব্যাপার আছে যেটা দেখতে মোজাইকের মতো। এগুলো কি জিনিস আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি, ওকে? যদি আমরা ওই দূর পর্যন্ত যেতে পারি, বাট মোর কমপ্লেক্স ক্লাসটা আসতেছে আগামীকালকে, এটা নিশ্চিত, ওকে? প্রিয় স্টুডেন্ট দেখো, তাহলে প্রথম ফ্লুইড মোজাইক মডেল যখন আমরা পড়বো, এক নম্বর যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ফসফোলিপিড। ফসফোলিপিড, তারপরে আমরা আলোচনা করব প্রোটিন নিয়ে, তারপরে আমরা আলোচনা করব শর্করা নিয়ে, তারপরে আমরা দেখব কোলেস্টেরল। তো তুমি যখন 1, 2, 3, 4 এই 4টা টপিক পড়ে ফেলবা, তখন দেখবা তোমার বেসিক এমসিকিউ কভার হয়ে গেছে। 1, 2 নম্বর হচ্ছে তোমাকে কোনো কিছুতে আটকানো যাইতেছে না, চিন্তা ভাবনা অনেক অ্যাডভান্স হয়ে যাবে তোমার, কারণ তুমি তখন স্কিলড হওয়া। তাহলে আমরা প্রথম কি পড়ছি? ফসফোলিপিড। প্রথম প্রশ্ন হতে পারে ফসফোলিপিডের স্তর কয়টা এখানে? 2টা, তাই তো? পরের কথাটা হচ্ছে এরা কি একই স্তর না? জিনিসটা দেখতে একই, তাই তো? তাহলে একটু দেখো তো, এই জিনিসটা যা দেখা যাচ্ছে এই জিনিসটা কি তার উল্টা, তাই তো? দেখো, এটার মাথা আছে, এটারও মাথা আছে, মাথাগুলো কি বিপরীত দিকে, আর লেজগুলা পরস্পর মুখোমুখি অবস্থায় আছে না? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে ফসফোলিপিডের মাথাগুলো পরস্পর বিপরীত দিকে থাকে। একটা মাথা থাকে কোষের ভেতরে, আর একটা মাথা থাকে কোষের একবারে ভেতরের সম্পূর্ণ বিপরীত দিকে বা বাইরে থাকে, এই তো, ওকে? তাহলে এখন আমি তোমাদের শেখাবো এই জিনিসটা আসলে কি। তাহলে আমি এখন লিখি এই জায়গাতে, ওকে? আমরা এখন কি পড়ছি? ফসফোলিপিড। প্রেসিডেন্ট নামটা দেখে তোমার কি মনে হচ্ছে? এখানে ফসফেট আছে, 1, 2 নম্বর হচ্ছে এখানে কি আছে? লিপিড আছে, তাই তো? এখানে ফসফেট আছে, এখানে লিপিড আছে। তাহলে আমি যদি তোমাকে একটা ছবি দিই, এখানে আসলে কি আছে? একটা ফসফেট আছে আর একটা লিপিড আছে, তাই তো? আমরা এখন খুঁজে বের করবো আসলে কোথায় কোনটা আছে। তাহলে আমাকে বলো তো, এটি একটি স্নেহ জাতীয় জিনিস না? লিপিড না? তাহলে একটা সরল লিপিড যখনই ফসফেট লিপিডটার সাথে যুক্ত হয়েছে, ওর কি সরল আছে? না, ও এখন যৌগিক হয়ে গেছে, কেউ না কেউ তার সাথে যুক্ত হয়েছে। তাহলে এটা কি ধরনের লিপিড? যৌগিক লিপিড। বলো তো ফসফোলিপিড কোন ধরনের লিপিড? যৌগিক লিপিড, ওকে? তাহলে এটি একটি যৌগিক লিপিড। যৌগিক লিপিড কি রাহাত? যদি কোনো একটা লিপিডের সাথে, মানে একই জিনিসের সাথে অন্য আরেকটা জিনিসের যুক্ত হয়েছে। কে যুক্ত হয়েছে এখানে? ফসফেট, ওকে? প্রিয় স্টুডেন্ট, এখন আমি তোমাদের একটা ছবি দেখাই। হোয়াট ইজ লিপিড?
আফসোস। বলো তো এটা কি? 3টা কার্বন, তাই তো? কার্বনের হাইড্রোজেন কোথায় আছে এগুলো নিয়ে আমরা পাত্তা দেব না। এই যে দেখো ওএইচ ওএইচ ওএইচ, তাহলে এখানে কি থাকবে? হাইড্রোজেন 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 হাইড্রোজেন। প্রিয় স্টুডেন্ট, একটু বলো তো এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হলো গ্লিসারল। কি এটার নাম? গ্লিসারল। কেন এটার নাম গ্লিসারল? কখনো কি মাথায় আসছে যে গ্লিসারল কেন বলে, গ্লিসারিন কেন বলে? তোমরা কি কখনো এমন কোনো পেশেন্ট দেখছো বা বাড়ির কেউ এমন হয়েছে যে তার কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে, মানে বাথরুমে যাইতেছে কাজ হইতেছে না, হার্ড স্টুল, মল শক্ত হয়ে গেছে, তো ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তখন তাই করছে কি, বুলেটের মতো দেখতে সাদা রঙের কিছু সাপোজিটরি দিছে, বলছে এটি একটি গ্লিসারিন সাপোজিটরি, এইটা 3টা বা 5টা দিবেন, দেওয়ার পর বাথরুম আপনাকে ডেকে নিয়ে যাবে। তো ওই জিনিসটার নাম কেন গ্লিসারিন? তো এমন কোনো সুযোগ হয়েছে কখনো যে তুমি ভুল করে গ্লিসারিনটা একটু চেখে দেখছো? গ্লিসারিনের যেটা আছে একটা আঙুল দিলা, দিয়ে একটু চেখে দেখলে টেস্ট কেমন একটু দেখবো আমি। হাসার কি আছে? মূত্রেরও তো একটা টেস্ট আছে, আছে কি না? নাই? মূত্রেরও গন্ধ দেখা হয়, কারণ গন্ধ শুনেও কিন্তু রোগ শনাক্ত করা যায়। ডাক্তারদের দিয়ে এত যন্ত্রণা, বাট এটার একটা মজা আছে যে গন্ধ শুনে আমি একটা মানুষের রোগ শনাক্ত করে ফেললাম। মজার ব্যাপার না এটা? ওকে, প্রিয় স্টুডেন্ট, আমি তোমাদের দেখাই। ও, ডাক্তাররা কিন্তু আপাতত এটা করছে না, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা করছে, টেকনিশিয়ানরা। গ্লিসারিন বা গ্লিসারল নামটা কেন আসছে দেখো, খুব সহজ জিনিস। এখানে অল আছে, রাইট? আর এই জায়গায় দেখো আছে গ্লাইকোজ, গ্লাইকোজ অল, গ্লিসারল, তাই তো? তাহাত গ্লাইকোজ মানে কি? গ্লুকোজ। গ্লুকোজ কি মিষ্টি না, সুইট না? তাহলে গ্লুকোজ শব্দটা এবার তুলে দিই। গ্লুকোজ বলতে, গ্লাইকোজ বলতে কি বোঝাইছে? সুইট বা মিষ্টি। তাহলে ওই জিনিসটা টেস্ট কেমন? মিষ্টি। এটা কিন্তু আমাদের কোষ রসায়নে আছে, বারবার আসবে, সারা জীবন যেহেতু আসবে, আমি আজকে তোমাদের দেখাই দিলাম গ্লিসারল বা গ্লিসারিন আসলে কি। তাহলে এখানে গ্লিসা বলতে কি বোঝাচ্ছে? গ্লাইকোজ। গ্লাইকোজ মানে গ্লুকোজ, গ্লুকোজ যেহেতু মিষ্টি, তাহলে গ্লাইকোজ বলতে আসলে মিষ্টিটা বোঝাইছে। তাহলে বলো তো গ্লিসারলের বা গ্লিসারিনের টেস্ট কেমন? মিষ্টি। এক, তাহলে এটি একটি মিষ্টি রাসায়নিক পদার্থ। এই যে দেখো অল, অলতে মানে হলো অ্যালকোহল, অ্যালকোহল। এই যে দেখো অল আছে কি না? তাহলে এই যে অল, এই যে অ্যাল মিশে গেল। তাহলে বলো তো হোয়াট ইজ গ্লিসারল? গ্লিসারল কিছু একটা কিছু, যে টেস্ট হচ্ছে মিষ্টি এবং এটি একটি অ্যালকোহল। এই যে দেখো তো অ্যালকোহলের মূলক এখানে আছে কি না? কয়টা মূলক আছে? 3টা মূলক আছে। এই মূলকটার নাম কি? এটি একটি অ্যালকোহল, এটা তো বুঝছ। মূলকটার নাম কি? হাইড্রোক্সিল মূলক। তাহলে আমি যদি কখনো বলি, বলো তো এই যৌগটার নাম আসলে কি? তুমি বলবা গ্লিসারল। তুমি আরও একটা নাম দাও, তখন তুমি কি বলবা? ট্রাই হাইড্রিক অ্যালকোহল, তাই না? আমি কিন্তু কোষ রসায়নে পড়াচ্ছি, আমি যেহেতু তোমাদের একটা চ্যাপ্টার পড়াচ্ছি, যতটুকু সম্ভব পুরা বই থেকে আলোচনা করে করে আগায় রাখা যায়। কোষ রসায়নে গিয়ে তুমি এই টপিকটা পাবা, তাহলে আজকে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই তো আমার হাতে যেহেতু যথেষ্ট সময় নাই, কালকে গিয়ে যেহেতু ফসফোলিপিড থেকে আবার শুরু করতে হবে, তাহলে আমি কিছু ফসফোলিপিড নিয়ে ক্যারিশমা দেখাই, যেটা তোমাকে আবার দেখতে হবে, রাইট? প্রিয় স্টুডেন্ট, দেখো এটার নাম কি? ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ট্রাইহাইড্রিক অ্যালকোহল মানে কি? গ্লিসারল। তাহলে কখনো যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ গ্লিসারল, তোমরা বলবে এটি একটি অ্যালকোহল। যদি বলে কয়টি অ্যালকোহল মূলক আছে? 3টি। তাহলে বলো তো গ্লিসারলের আর একটা নাম কি হতে পারে? তোমরা বলবো ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ওকে, ঠিক আছে? এই মিনিংটা কিন্তু লাগবে না, আমি শুধু যে অলটা বোঝাইলাম, বোঝাই অ্যালকোহল পাইলাম, অ্যালকোহল থেকে দেখো অ্যালকোহল পাইছি, অ্যালকোহল থেকে দেখো অ্যালকোহল মূলক পাইছি, এই জন্য দেখিয়েছি। ওকে, তাহলে আমি গ্লিসারলটা এখানে রাখলাম। প্রিয় স্টুডেন্ট, এবার আমি তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাই।
এই যে দেখো COOH, সি সি সি, চলতে থাকবে। ওকে, ইট গোজ ফার্দার, আর অনেক দূর চলে যাবে। তাহলে আমি কিন্তু কার্বনের সাথে আর হাইড্রোজেনগুলো দিলাম না, বুঝতে পারছো তো নাকি? এইটার নাম কি জানো? লং চেন কার্বন সাথে একটা অ্যাসিড মূলক, এটির নাম কি? ফ্যাটি অ্যাসিড। তাহলে সারা জীবন ফ্যাটি অ্যাসিড কি শিখবা, কিন্তু জিনিসটা বুঝবা না, ফ্যাটি অ্যাসিড। প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি কেন এটাকে ফ্যাটি অ্যাসিড বললো। আরও তো এইরকম অ্যাসিড মূলক আছে যাদেরকে আমরা ফ্যাটি অ্যাসিড বলছি না, তাই তো? তাহলে প্রথম যে কথাটা সেটা হলো, বলো তো ফ্যাটি অ্যাসিড কথাটা যখনই তোমাদের মাথায় আসবে তখন কি পাবা? একটি অ্যাসিড মূলক পাবা, এক। 2 নম্বর হচ্ছে ফ্যাটি বলতে কি বোঝায়? তোমার যদি একটু ওয়েট বাড়ে মানুষ বলা ফ্যাটি, মানে কি? চর্বি হয়েছে। চর্বি মানে কি? স্নেহ পদার্থ, রাইট? তাহলে বলো তো ফ্যাটি বলতে কি বোঝায়? লিপিড বা স্নেহ পদার্থ, তাই তো? তাহলে ফ্যাটি অ্যাসিড মানে কি? এটি একটি রাসায়নিক পদার্থ যার অ্যাসিড মূলক আছে, বা যেটি একটি অ্যাসিড কি তৈরি করে? লিপিড বা ফ্যাট তৈরি করে, এই জন্যই নাম ফ্যাটি অ্যাসিড, তাই তো? আবার বলো তো হোয়াট ইজ ফ্যাটি অ্যাসিড? এটি কি অ্যালকোহল? না, এটি একটি অ্যাসিড। তাহলে অ্যাসিড হলে কোন মূলক থাকবে? কার্বক্সিল মূলক থাকবে। তাহলে এটি একটি অ্যাসিড যার কার্বক্সিল মূলক আছে, এবং এটি কি তৈরি করে? এটা হলো ফ্যাট তৈরি করে বা লিপিড তৈরি করে, রাইট? আচ্ছা, এই একা এখন কি লিপিড? না। তাহলে দেখো ফ্যাটি অ্যাসিড কিন্তু লিপিড না, বাট এটি কি তৈরি করে? লিপিড তৈরি করে। কেমনে? এই যে যখন পাল্লায় পড়বে এর, তাই তো? এর যখন পাল্লায় পড়বে এই ভদ্রলোক, তখনই কিন্তু একটা লিপিড তৈরি হবে। ওকে, আমি এখন দেখি কেমনে পাল্লায় পড়ে। এটা খুব ইন্টারেস্টিং, এই পার্টটা আজকে দেখে যাও। আমি তোমাদের এই ছবিটা বোঝাচ্ছি, এটা আসলে কি, এটা তুমি যদি না বোঝো তাহলে ধরা খেয়ে যাবো। এই যে দেখো, আমি একটা কাজ করি, হ্যাঁ, ফ্যাটি অ্যাসিডের এই মূলকটাকে ওপেন করে দিই। এবার ঠিক আছে, COOH বন্ড ঠিক আছে কি না দেখো। আমি কেমিস্ট্রি টিচার না, আমার ভুল হতেই পারে, তোমরা ঠিক করে নেবা। এটাকে একটু ওপেন করে দিই। ওকে, আচ্ছা আমরা আরেকটা কাজ করি। এই যে নিচে কার্বনের যে শিকলটা দেখছো না, এটাকে আরো সহজ করে লেখা যায় কিভাবে? এই যে এখান থেকে শুরু করে একটা কার্বন দিলাম, এরকম করে দিলাম। যদি কখনো এমন দেখো যে কোনো একটা কার্বনে গিয়ে ডাবল বন্ড আছে, তাহলে এরকম দিয়ে দেবো, শেষ। তাহলে হোয়াট ইজ ফ্যাটি অ্যাসিড? যার একটি অ্যাসিড মূলক আছে এবং যে কোনো কিছুর সাথে যুক্ত হয়ে ফ্যাট তৈরি বা লিপিড তৈরি করে। ওকে, 2 নম্বর প্রশ্ন যদি আমি করি, ফ্যাটি অ্যাসিড ছোট কার্বন শিকল না লম্বা কার্বন শিকল? লম্বা, এখানে কিন্তু শেষ না, আরও নিচে যাবে। এর কার্বন শিকলটা অনেক লম্বা। ওকে প্রিয় স্টুডেন্ট, এবার দেখি আমরা এই জিনিসটাকে আমরা এই যে এখানে নিয়ে আসি। ওকে, আমি এটা লাল কালিতে লিখতেছি। এই যে জায়গাটা আমরা আগে লিখি, HOCC। ওকে, শুধু একটাই দিলাম না, আমি আরও একটা দিই এখানে অন্য কালি দিয়ে, HOC, সরি এখানে অসম্পৃক্ত ডাবল বন্ড। ওকে, 2টা দিয়ে দিলাম। প্রিয় স্টুডেন্ট দেখো, যদি আমি আরেকটা দিতাম তাহলে এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড হতো। কিছু বুঝলা? ট্রাইগ্লিসারাইড, ট্রাই মানে হচ্ছে 3টা, গ্লিসারিন তো আছে, তাহলে 3টা গ্লিসারিন কে বলা ট্রাইগ্লিসারাইড। তাহলে হোয়াট ইজ ট্রাইগ্লিসারাইড? 3টা ফ্যাটি অ্যাসিড, একটা গ্লিসারিন, ট্রাইগ্লিসারাইড। ট্রাই মানে 3টা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারাইড মানে একটা গ্লিসারিন। ওকে প্রিয় স্টুডেন্ট, এই যে দেখো আমরা জাস্ট 2টা দিলাম, তাহলে ট্রাইগ্লিসারাইড এটা হইল না, এটা কি হলো? কিছু একটা কিছু হয়েছে। তাহলে আমরা এখন এখানকার বন্ধনটা ঠিক করে দিই, ঠিক আছে? এই যে দেখো এখানকার OH আছে আর এখানকার H আছে, তাহলে এইগুলো বের হয়ে যাবে। কী হিসাবে বের হয়ে যাবে?
পানি হিসাবে। সেম ব্যাপার, এই যে দেখো OH আর এই যে দেখো H, এটা কী হিসাবে বের হয়ে যাবে? পানি হিসাবে বের হয়ে যাবে। এরপর কি দাঁড়ায়? লুক, এ বের হয়ে গেছে, রাইট? এ বের হয়ে গেছে, ঠিক কি না? আর এ বের হয়ে গেছে। তাহলে এখন কি হবে? এই যে দেখো ওর সাথে এই যে কার্বন, সেম ব্যাপার। বলো তো এখানে কি হবে? এটা যাবে, এটা যাবে, ও যাবে, পানি গেল। তাহলে এই যে দেখো ওর সাথে কার্বন। দেখো আমি কোষের গঠন পড়াইতে গিয়ে কোষ রসায়ন পড়ানো শুরু করছি, কারণ আমার হাতে সময় নেই। এখন আমি তোমাদের ছুটি দিয়ে দিব। ওরা মজা পাইছে, 4 মিনিট হয়ে গেছে, এখনও বলে ছুটি নাই কেন? প্রিয় স্টুডেন্ট, এখন দেখো তো, তোমরা কি কখনো এই জিনিসটা দেখছো? ক্ল্যাশ অফ ক্ল্যান? ইটস নট ক্ল্যাশ অফ ক্ল্যান। বলো তো, এই যে কার্বনের মাঝখানে ও, এখানে আসলে কি বন্ধন তৈরি করছে? রাহাত, এখানে আসলে স্টার বন্ধন তৈরি করছে, রাইট? এটি একটি স্টার বন্ধন। তাহলে আমি তোমাদের একটু বলি, বলো তো আমরা আসলে কি তৈরি করছি এখানে? লিপিড তৈরি করছি। তাহলে কখনো যদি তোমাকে বলে লিপিডগুলো আসলে কী হিসাবে থাকে, তোমরা বলো ফ্যাটি অ্যাসিড এর এস্টার রূপে থাকে। তোমরা কি বলবা? ফ্যাটি অ্যাসিডের এস্টার রূপে থাকে, মানে ফ্যাটি অ্যাসিডগুলো এস্টার বন্ধন দিয়ে যুক্ত থাকলে ওটি একটি লিপিড। তোমরা কি জানো তেলগুলোর এত সুন্দর সুগন্ধ কেন? আরে তোমরা একটু কমেন্টে বলো তো, কেন বিভিন্ন তেলের এত সুন্দর গন্ধ? আমাকে একটু বলো কেন? খুব কষ্ট পাইলাম। স্টার বন্ধনে সুগন্ধ তৈরি করে, বুঝতে পারছো? এই যে বলে না যে কাঁচা ফল যখন পেকে যায় তখন কেন সুন্দর গন্ধ হয়? এর আনসার কি? এখানে যে কেমিক্যালগুলো থাকে এখানে আসলে স্টারিফিকেশন ঘটে, বুঝতে পারছো? স্টার তৈরি হয়। কিছু বুঝলা? স্টার তৈরি হয়, যখন স্টার তৈরি হয় তখন সুন্দর গন্ধ তৈরি হয়। তাহলে স্টার বন্ধন যেখানে থাকে, মনে রাখবা অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে সুন্দর গন্ধ থাকে। ওকে, তাহলে আমি এক কাজ করি, আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। তাহলে আমরা এই যে একটা নতুন কিছু একটা পেলাম। ওকে, আর একটা জিনিস বলি আমি শুধু এখানে তোমাদের, এই যে কার্বনটা দেখছো, এটা আমি আরেকটু সহজ করে দিই। ওয়েসটা আমি লিখলাম না, এখন জাস্ট কার্বনের সাথে একটা ফসফেট যুক্ত হবে। ফসফেট পি দিয়ে আমি দেখালাম, তোমরা তো জানো PO4 মানে ফসফেট, এইরকম কিছু একটা, তাই তো? PO4। তাহলে বলো তো এখন যে এখানে আগে কি ছিল? ফসফেট আসার আগে একটা লিপিড ছিল, তাই না? রাত ফ্যাটি অ্যাসিড এস্টার বন্ধন তৈরি হয়েছে। দেখো ফ্যাটি অ্যাসিডের এস্টার বন্ধন তৈরি হয়েছে, এটিকে কি বলা হয়? লিপিড। এখন আমি কি দিলাম? ফসফেট যোগ করে দিলাম। তাহলে বলো তো এটা কি হলো? ফসফোলিপিড। তাহলে লাস্ট লাইনে আমরা আজকে ক্লাসে চলে আসছি। প্রিয় স্টুডেন্ট, দেখো তো, আমি যদি এইটার একটা কঙ্কাল তৈরি করতে চাই, একটা শেপ তৈরি করতে চাই, তাহলে কেমনে করব? দেখো সবাই, এই যে জিনিসটা দেখে কি মনে হচ্ছে? একটা মাথা মনে হচ্ছে না? সবার উপরে উঠে আসে, তাহলে এটি একটি মাথা, কিংবা আমরা এইভাবে বলতে পারি এটি একটি মাথা। দেখো তো মিলছে কি না? পাইছি? এটা পাইছি কি না? এখন এই যে দেখো নিচে দুইটা জিনিস আছে, এবার দেখো কি করবো তুমি। এই যে দেখো, এক, পাইছো কি না? লেস পাইছো। তাহলে বলো তো এই জিনিসটা আর এই জিনিসটা সেম কি না? তুমি এবার বুঝছো ফসফোলিপিড কি? এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি, লাস্ট যেহেতু ক্লাস ছেড়ে চলে যাচ্ছ, এখন আমি প্রশ্ন দিই তোমাদের, তোমরা আনসার করো, দেন চলো। এটি আসলে কি, আর এখানে আসলে কি থাকে? এটি আসলে কি, এখানে আসলে কি থাকে? দুইটা প্রশ্নের উত্তর দাও কমেন্টে, দ্রুত।
তোমাদের মনের মধ্যে দেখি খুব চিন্তা যে স্টুডেন্ট লাইভে কম কেন। না, ক্লাস আসলে এমনও নিয়েছি যে 350, 3600, 4000, 5000 এমন স্টুডেন্ট লাইভে ছিল। কোনো জিনিস আসলে উন্মুক্ত করতে নাই, এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে স্টুডেন্ট কম তো কী হয়েছে, এটা আসলে চিন্তার কিছু না। আমরা ক্লাস নিচ্ছি, তোমরা দেখতেছো, আর এই সময় কলেজের ক্লাসগুলো শুরু হয়ে গেছে, তাদের তো আমরা লাইভে পাবো না। তাহলে আমরা এক কাজ করি, 1 ঘন্টা 2 ঘন্টা আগে চলে যাই, তাহলে পাওয়ার সম্ভাবনা আছে। তো এখন যেহেতু আমি নিজে সময় করতে পারছি না, তাহলে আমি দেখবো সামনে যে আরও একটু আগানো যায় কিনা। যদি পারি, দেখবো এই লাইভে স্টুডেন্ট বেশি হবে। ধীরে সময় তো লাগে, তাই তো? আমরা তো সব সময় ক্লোজড গ্রুপের মধ্যে, প্রাইভেট গ্রুপের মধ্যে ক্লাস নিতাম, তো একটু সময় লাগবে। আচ্ছা, একজন অ্যাসিডের টেল, তাই না? আর এটি কি ফসফেট আছে এমন একটি হেড থাকে। লিপিড টেল যদি তুমি বলতে যাও, তাহলে এটি হবে ফসফেট হেড, আর এই যে এখান থেকে শুরু করে এটা পুরোটাই হবে লিপিড টেল। এটা কিন্তু ঠিক না। তাহলে আবার বলো তো, আমি কি বলছি? টেলটা কি? ফ্যাটি অ্যাসিডের টেল। হেডটা কি? ফসফেট যুক্ত হেড বা ফসফেট হেড, রাইট? ও দাঁড়া 1 মিনিট, আমি একটু মিশাই দিই। হ্যাঁ, তো লাস্ট তোমরা যে তাবিজটা নিয়ে যাবা, আগামীকালকে আমাকে এসে বলবা, আমি যখন জিজ্ঞেস করব আনসার করতে হবে। হ্যাঁ, দেখো এই যে ফসফেটটাকে যদি আমরা এখানে এরকম করি, এই যে পি ও ও, এই যে এখানে দেখো চার্জড অবস্থায় আছে, মানে একটা মেরু সে দেখাচ্ছে, রাইট? তাহলে বলো তো, চার্জ দেখাচ্ছে, এটা একটা নেগেটিভ মেরু, রাইট? তাহলে এটা পোলার ব্যাপার কি না? পোলার বা মেরু, এদিকে কোনো চার্জ কোনো কিছু তুমি পাইতেছো, তাহলে এটা কি অ্যাপোলার, তাই না? তাহলে এখন বলো তো, পানিতে যদি আমরা এই জিনিসটা দিই, তাহলে কোন জায়গাটা পানির সাথে আকর্ষণ খাবে? এই দিকটা হচ্ছে পানিকে আকর্ষণ করবে, কারণ কি এখানে পোলার হেড আছে, তাই তো? কারণ পানি নিজেও তো পোলার, তাহলে পোলারে দিলে এই পোলার হেড আছে, মানে হচ্ছে আয়নযুক্ত একটা হেড আছে আর কি। তাহলে এই জায়গাটার নাম কি? পানি আকর্ষী বা হাইড্রোফিলিক এন্ড। এই প্রান্তটা বা এই এন্ডটা হাইড্রোফিলিক বা পানি আকর্ষী প্রান্ত, কারণ এটি পোলার। বলতো এটি কেন পানি বিকর্ষী হবে? কারণ এটি নন পোলার, আসলে অ্যাপোলার না, এটি হচ্ছে নন পোলার। বুঝতে পারছো? তাহলে এটি হচ্ছে হাইড্রোফোবিক। অনেকে ভয় পাইছো, ভাই 1 মিনিটের কথা হলো 10 মিনিট ক্লাস নেবে। আচ্ছা, তোমরা যারা লাইনে আছো, আমি তোমাদের একটা রিভিশন দিই। আচ্ছা, নিচটা তোমরা যারা দেখতে পাচ্ছ না, আসলে তো বোর্ডে দেখা যাচ্ছে না, তাহলে এতক্ষণ ধরে আমরা কি পড়াচ্ছিলাম? কি দেখতেছো তোমরা? এই যে দেখো, এই যে ফ্যাটি অ্যাসিডটা, এটি হচ্ছে নন পোলার। তোমরা যদি বোর্ডে দেখতে পাচ্ছ না, আবার বলি, এখানে তো একটা নেগেটিভ চার্জ আছে, এই জন্য এটি পোলার, বাট এদিকে কোনো নেগেটিভ বা পজিটিভ চার্জ নাই, তাহলে এটি হচ্ছে নন পোলার, তাই তো? যেহেতু পানি নিজে পোলার, এই প্রান্তটা পোলার, তাহলে এই প্রান্তটা পানিকে আকর্ষণ করবে। এই জায়গাটা দেখো নন পোলার বা পজিটিভ নেগেটিভ নাই, তাহলে পানি হচ্ছে পোলার, তাহলে এ পোলার, এ নন পোলার। উই আর নট সেম ব্রো, উই আর নট সেম ব্রো, রাইট? তাহলে এই হচ্ছে ঘটনা। ওকে, আমি তোমাদের একটা রিভিশন দিই।
বলো তো আজকে আমরা কি পড়ছি? কোষ ঝিল্লি না কোষ প্রাচীর পড়ছি? কোষ বাইর করে দেবো কিন্তু। কোষ ঝিল্লি, তাই তো? ঝিল্লির ইংলিশ কি ছিল? মেমব্রেন। তাহলে প্রাচীরের ইংলিশ কি হতো? ওয়াল। তাহলে আমরা আজকে বললাম সেল মেমব্রেন। বলো সেল মেমব্রেন এক স্তরী পর্দা নাকি একক পর্দা? তোমরা সবাই বলো, এক স্তরী পর্দা না একক পর্দা? একক পর্দা। একক পর্দার ইংলিশ কি? ইউনিট মেমব্রেন। এখন বলো তো কেন এটাকে ইউনিট মেমব্রেন বা একক পর্দা বলছে? কারণ কোষের যতগুলো ঝিল্লি আছে সবাই একই রকম, ঠিক না? ওকে, ভেরি গুড। এখন বলো তো কোষ যে ঝিল্লি বা একক পর্দাটা তৈরি হয়েছে, এখানে ফসফোলিপিড বাইলেয়ার বলতে কি বোঝায়? ফসফোলিপিডের কয়টা স্তর আছে? 2টা। এখন আমাকে বলো তো ফসফোলিপিড, এখানে লিপিডের সাথে কে যুক্ত আছে? ফসফেট, রাইট? তাহলে লিপিড একটি সরল লিপিড, সাথে যেহেতু ফসফেট আছে তাহলে এটি কোন ধরনের লিপিড? যৌগিক লিপিড, রাইট? কম্পাউন্ড লিপিড। এখন বলো এই লিপিডের কয়টা স্তর আছে? 2টা স্তর আছে। এখন বলো তো ফসফোলিপিডের লেজ কয়টা? 2টা। লেজগুলো কি দ্বারা তৈরি? ফ্যাটি অ্যাসিড দ্বারা তৈরি। হেডটা কি দ্বারা তৈরি? গ্লিসারল ও ফসফেট দ্বারা তৈরি। বলো তো এই 2টার মধ্যে পোলার কোনটা? মাথাটা, রাইট? যেহেতু এটা পোলার, তাহলে পানি নিজেও পোলার, তাহলে এটা কি পানিতে দ্রবণীয় না অদ্রবণীয়? বা পানিতে আকর্ষণ করবে না করবে না? করবে। তাহলে পানিকে যদি আকর্ষণ করে তাহলে আমরা কেমিস্ট্রির ভাষায় তাকে কি বলবো? হাইড্রোফিলিক। বলো তো ফ্যাটি অ্যাসিডটা পোলার না নন পোলার? নন পোলার। নন পোলার মানে কি? পানি বিকর্ষী। কেমিস্ট্রিতে এর নাম কি? হাইড্রোফোবিক, রাইট? মোটামুটি আমরা অনেক কিছু জেনে গেছি। এখন বলো তো গ্লিসারিন বা গ্লিসারলের টেস্ট কি? ভাইয়া আমরা আপনার কথা বিশ্বাস করি না। তাহলে একটা তোমাদের গল্প বলি, গল্প বলে ছুটি। অনেক কাল আগে, তখন আমি সার্জারিতে ডিউটি করতেছি। রাত্রেবেলা এক রুগীর বাপ বারবার আসতেছে। আমি জিজ্ঞেস করি কী হয়েছে, আপনি বারবার আসতেছেন কেন? কইতে খুব লজ্জা পাইতেছে, বাচ্চার খুব কষ্ট হইতেছে। কী হইতেছে? কষ্ট হইতেছে। কেন? 4 দিন 5 দিন হলো বিছানায় আসে, অপারেশন করা হয়েছে, পায়খানা করে না। তো এইটা নিয়ে তো চিন্তার কিছু নেই, অপারেশন করা হয়েছে পেটে। তো তারপর আমি চেক করলাম, চেক করার পর বললাম ঠিক আছে, এখন তো তাকে দেওয়া যায়। বললাম 5টা গ্লিসাব দিতে হবে, স্ট্যাট। স্ট্যাট মানে এক্ষুনি দিতে হবে, একসাথে, মানে একটার পর একটা বুলেট যাবে। কিছু বুঝলা? সাপোজিটরি 5টা দিতে হবে, একসাথে দিতে হবে, এখনই দিতে হবে। তো বললাম যান, এই যে এখানে 5টা সাপোজিটরি আছে, হসপিটালে তো সব ওষুধ থাকে না, বিশেষ করে সেন্সিটিভ ওষুধ যেগুলো রাখলে নষ্ট হয়ে যায়। গ্লিসাব বাইরে থেকে কিনে নিয়ে এসছে, আমি তো আছি, আমি তাকে সব বুঝাই দিছি। কিছু বুঝছ? সব বুঝাই দিছি। এখন সে অনেকক্ষণ পর এসে বলে স্যার দিয়েছেন, কাজ হয় নাই। কিছু জিনিস আছে অব্যর্থ, টোটকা, মানে এগুলো কাজ করবেই, না করলে তখন ফাইনাল ট্রিটমেন্টে যেতে হবে। তাহলে এটা কাজ করতো কি না? তাহলে 5টা কী দিয়েছে? সাপোজিটরি। স্ট্যাট দিলে, একসাথে দিলে কি হবে? তাহলে সে মল ত্যাগ করতে পারবো, পায়খানা করতে পারবো, রাইট? তার যে কষ্ট হইতেছে আর কষ্টটা থাকবে না। অনেকক্ষণ পর বাপটা আসছে, ভোর হয়ে যাইতেছে, এসে বলে কোচর মচর করতেছে এরকম করে। রংপুরের মানুষ তো বোঝো না, এ জিজ্ঞেস করতেছে বাবা কিছু হয় না। তো আপনি এরকম করতেছেন কেন? বাথরুম থেকে আসলাম। তো বাথরুম থেকে আসলে এরকম করতেছেন কেন? আবার বাথরুমে যাব। কি বুঝলা? কমেন্ট বক্সে বলো তো আমি আসলে কি বুঝাইছি। আল্লাহ হাফেজ।